দেখতে দেখতে দিনটা উপস্থিত হয়েই গেল। আজ পরীক্ষার ফলাফল দিবে। আর কিছুক্ষণ পরেই এইচএসসি পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। আমি রুম চারদিক থেকে অন্ধকার করে দরজা বন্ধ করে বসে আছি। মন বলছে ফেল করব না, আবার আহামরি রেজাল্টও করব না। তবে এখন আমার জন্য রুম খোলা রাখাই বিপজ্জনক। রেজাল্ট ওপর নিচ হলে আমার মা আমাকে সবার সামনে খুন্তি দিয়ে পিটাইবে, আমি শতভাগ শিওর। এই তো সকালবেলার কথা। আমি নাস্তা করতে গিয়েছিলাম। আমার মেজো চাচি আমার শান্তি দেখবার পারে না। বেডির বাচ্চা মহিলা আমার দেখে জোরে জোরে জিজ্ঞেস করলো, কিরে ঝিনুক, আজ না তোর রেজাল্ট দিবে? আমাদের বললি না যে? নাকি তুই ভুলে গেছিস? জিপিএ 5 আইব নাকি? সখিনার মারে আগে থেকে মিষ্টি আনার জন্য বলে রাখি। এই বেডি রঙের কথা শুনলে গা পিত্তি জ্বলে ওঠে। আমারে ভালোবাসে নাকি বাস দেয় আমি বুঝেই উঠতে পারি না। যাই হোক, আমার কোনো কিছুতে পান থেকে চুন খসলেই আগুন আমার মায়ের মন ও মস্তিষ্কে 360 ডিগ্রি বৃত্তাকার চক্রাকারে ঘুরতে থাকে। আজও তার ব্যতিক্রম হয়নি। মা চিৎকার করে খুন্তি হাতে নিয়ে রান্নাঘর থেকে বের হলো। বলল, কি আজ তোর রেজাল্ট দিবে? তুই যে আমাদের জানালি না গতবার সবে 4 পয়েন্ট পাইছস। আমাগো বাড়ি নানু বাড়ি ছিলি বলে কিছু বলতে পারি নাই। তবে এবার যদি জিপিএ 5 না পাইছস, তোর একদিন আর আমার যতদিন লাগে দেখিস। সেবার নানু বাড়ি ছিলাম বলে সত্যি বেঁচে গেছি। এসএসসি পরীক্ষাতে পেরেছিলাম 4.50, কম কি? চোখ রাঙিয়ে মুখ বেঁকিয়ে মাকে বললাম, মা, আমি 4 পয়েন্ট পাই নাই, 4.50 পেয়েছি। মাত্র 0.50 জন্য আমি জিপিএ 5 পাই নাই। আমার রেজাল্টের অপমান করো না। মুনতাহা আপু খিলখিল করে হেসে উঠল, বলল, ঝিনুক, 4.50 পেয়ে উল্টিয়ে ফেলছিস মনে হয়। 0.50 জন্য মানুষের পাশ আসে না, মেডিকেল ভার্সিটি ভর্তি পরীক্ষা দিতে পারে না, ভর্তি পরীক্ষায় টিকেও না। আর তুই বলছিস মাত্র 0.50? মেজো চাচি, তোমার খুন্তিটা দিয়ে ওর মাথা 4টা বাড়ি দাও তো। কিসের খাওয়া দাওয়া, কিসের কি? খাবার খাওয়া বাদ দিয়ে দিলাম সিঁড়ির দিকে দৌড়। আমার মাকে বিশ্বাস নেই, সত্যি মেরে বসবে। আমি সিঁড়িতে দাঁড়িয়ে আমার জাতীয় ভাষণটা দিলাম। মুনতাহা আপু, তোমাকে আমি দেখে নেব। এর হিসাব সুদে আসলে উসুল না করলে আমার নামও আয়াতুল ফারিন ঝিনুক শেখ নয়। আর মা, হে 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 32 পাটি দাঁত বের করে, এবারও আমার জিপিএ 5 আসবে না। 4.50 তোমার মেয়ের জন্য A+। আমার আর পায়কে দিয়েছিলাম জামা কাপড় ধরে এক দৌড়। 12টার ওপর 5 বাজে, কলিজা ধুকপুক ধুকপুক করছে। রেজাল্ট তো মনে হয় পাবলিশ হয়ে গেছে। এর মধ্যেই নীলা কল দিয়েছে। কল রিসিভ করতে ওপাশ থেকেও লাফিয়ে বলল, দোস্ত, পাশ করছি, বাকিরাও পাশ করছে, তোর কি অবস্থা? আমি দেখে বলছি তোকে, বলেই কল কেটে দিলাম। যেহেতু নীলার মতো ডিম মার্কা মেয়ে পাশ করছে, তাহলে আমিও পাশ করবো। রোল আর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ দিতেই আমার রেজাল্ট দৃশ্যমান হয়ে গেল। আমি আবারও 4.50 পেয়েছি। আহ, কি আনন্দ! খুশিতে লাফিয়ে উঠলাম। দৌড়ে দরজা খুলে বাড়িতে চিল্লিয়ে চিল্লিয়ে বললাম, আমি পাশ করেছি। ছোট চাচি সখিনার মাড়ি দিয়ে মিষ্টি বিলাও। আমার চিল্লাচিল্লি শুনে বাড়ির মানুষ এক হয়ে গেল। আমি বিশ্বজয় করার হাসি দিয়ে বললাম, মা, আমি 4.50 পেয়েছি। ইয়ে! খুশিতে একবার এদিকে একটা লাভ দিচ্ছি, আবার অন্যদিকে আরেকটা দিচ্ছি। আমার মা আমার দিকে পানসে মুখ করে তাকে বলল, তুই আবারও একই রেজাল্ট নিয়ে এসেছিস। তোকে নিয়ে আমি জীবনও কারোর সামনে তারিফ করতে পারবো না। আমি ডোন্ট কেয়ার ভাব নিয়ে টুপ টুপ করে সিঁড়ি বেয়ে আমার রুমের দিকে রওনা দিলাম। এর মধ্যেই সকিনা বলল, মেজো বুবু, তোমার মাইয়ার ভাবখানা দেখো, হাঁটার ভঙ্গিমা দেখো। মানুষের জিপিএ 5 পেয়েও এমন ভাব করে না যতটা না 4 পাইয়া করতেছে। ঝিনুকের এমন ভাবখানা। আর সখিনার কথা শুনা শেখ রংমহলের মহিলাদের মধ্যে হাসির রোল পড়ে গেল। বিকেলবেলা ম্যাডাম পড়িয়ে গেছে। সে আমার রেজাল্ট শুনে নিরলস চোখে আমার দিকে তাকিয়েছিল। তাকে দেখে বুঝতে পারলাম না ম্যাডাম খুশি হলো নাকি দুঃখ পেল। আবার আমিও এটা বুঝলাম না, আমি কি সত্যি খারাপ রেজাল্ট করেছি
সবাই এমন করতেছে যেন কেউ 4.50 পায় না। আমার থেকে এই রেজাল্টটা মোটেও খারাপ লাগে না। বিকেল সন্ধ্যা, পরিবেশটা নরম, সূর্য পশ্চিমে হেলে পড়েছে। আমার বহুদিনের শখ কোনো এক বিকেল সন্ধ্যাবেলায় সমুদ্র পাড়ে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার। একদিন পূর্ণ হবে ইনশাল্লাহ। বসে বসে প্রকৃতির রং বেরঙের খেলা দেখছি। সৃষ্টিকর্তার কি অপূর্ব সুন্দর রহস্যময় সৃষ্টি জগৎ। হঠাৎকার আগমনে আমার ধ্যান ভাঙল। তাকে দেখি মুনতাহা আপু। মুনতাহা আপু বলল, ঝিনুক যাবি? কোথায়? শপিং মলে। তুই তো জানিস আমার এমন বিকেল সন্ধ্যাবেলা ঘুরতে ভালো লাগে। তাছাড়া কিছু জামা কাপড় কিনতেও হবে, তাই বের হতে চাইছিলাম। তোর রেজাল্ট দিয়েছে, তোকে এই উপলক্ষে আইসক্রিম আর ফুচকা খাওয়াবো, যাবি? নেকি আর পুসপুস এমন অফার কে ঠুকরায় আমি খুশিতে রাজি হয়ে গেলাম। আমারও জিনিসপত্র কিনতে হবে। তাছাড়া অনেকদিন পর মুনতাহা আপু বাড়িতে এসেছে। তার প্রয়োজনীয় জামা কাপড়ের কম পড়েছে। তাছাড়া পুরাতন কিছু জামা কাপড়ও ছোট হয়ে গেছে, তাই ভালোই হয়েছে। আমি সচরাচর সবসময় কোথাও বের হলে 3 পিস পরি। আজও গোলাপি রঙের একটা হালকা হস্তশিল্পের কাজের 3 পিস পরেছি। তবে মুনতাহা আপু একটু স্টাইলিশ। উনি একটা টপ আর জিন্স পরেছে। শপিং মলে এসেছি। মুনতাহা আপু বলল, সমুদ্র ভাইয়া আর নাজিম ভাইও কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যোগদান করবেন। আমি পড়লাম মহাচিন্তায়। উনি না এমপি, জনসাধারণের মধ্যে কেমনে আসবেন কে জানে। যাগ্গে তারটা তার বিষয়, আমার মাথা খারাপ করে লাভ নেই। শপিং মলে অনেক কোলাহল। আমি অতিরিক্ত কোলাহল পছন্দ করি না। মুনতাহা আপু শপিং করছে। আমার প্রথমে কেনাকাটার ইচ্ছে থাকলেও এখন বিন্দুমাত্র নেই। আমি মুনতাহা আপুর পিছন পিছন হাঁটছি। কতক্ষণ ধরে একটা মধ্যবয়স্ক লোক আমাদের দিকে বিশ্রী নজরে তাকিয়ে আছেন। আমি মুনতাহা আপুকে বলেছি বিষয়টা। উনি ওই লোকটার দিকে নজর দিতে মানা করেছেন। খুব বিরক্ত লাগছে। লোকটির চোখ দিয়েই যেন গিলে খাচ্ছে। বিরক্ত মুখে লোকটির দিকে তাকাতেই সে চোখ দিয়ে বিশ্রী ইশারা দিল। মন মেজাজ খুবই খারাপ হয়ে আসছে। আমি মুনতাহা আপুকে বললাম, তার সাথে আমি আর হাঁটতে পারবো না। কোলাহল শব্দে মাথা ব্যথা করছে। এই শপিং মলের ছাদে নতুন একটা রেস্টুরেন্ট খোলা হয়েছে। সেখানে আমাকে বসিয়ে দিয়ে বাকি শপিং করতে সে চলে গেল। 10 মিনিটের মধ্যেই চলে আসবে। এখানে এসে শান্তি লাগছে। শান্ত পরিবেশ, স্নিগ্ধ বাতাস, কোলাহল কম, হাতে গোনা কয়েকজন মানুষ। 5 মিনিট ধরে বসে আছি। টুপটুপ করে 2টো ছবি তুলে নিলাম। এর মধ্যেই মানুষজন দৌড়ে নিচে চলে আসছে। কি হচ্ছে বিষয়টা বুঝতে পারছিলাম না। আমি ভয় পেয়ে গেলাম। একজন লোককে বললাম, কি হয়েছে? সে যা বলল তাতে আমার মাটি ফাঁক করে ভিতরে ঢুকে যাওয়ার অতিক্রম হয়েছে। সমুদ্র ভাইয়া এসেছে। এমনিতেও তিনি খুব জনপ্রিয় একজন মানুষ। এই সময় তাকে এখানে মানুষ দেখে সাক্ষাতের জন্য ভিড় লেগে গেছে। আমি পানসে মুখ করে চেয়ারে আবারও বসে পড়লাম। আমি জানতাম এমনটাই হবে। মোবাইলের ডাটা খুলে ফেসবুকে ঢুকতেই লাইভে সমুদ্র ভাইয়াকে দেখাচ্ছে। জনগণ তাকে এ সময় শপিং মলের সামনে পেয়ে নানা দিক থেকে লাইভ করছে। সমুদ্র ভাইয়ের মুখ দেখে বুঝে উঠতে পারছি না সে এখন কেমন অনুভব করছে, কিন্তু আমার হাসি পেয়ে উঠল। আমি খিলখিলিয়ে হেসে উঠলাম। হঠাৎ করে লাইট মিটমিট করতে লাগলো। আশেপাশে তাকিয়ে দেখলাম এখানে আমি ছাড়া কেউ নেই। এমন একটা স্থানে আমি একা বসে আছি। নিজের সাহস দেখে নিজেই নিজের পাছায় 10টা লাথি মারতে ইচ্ছা করতেছে। উঠে দাঁড়ালাম। এর মধ্যে একটা পরিচিত কণ্ঠস্বর শুনে আমার রুহু কলিজা কেঁপে উঠল। হাত থেকে মোবাইলটা টেবিলে পড়ে গেল। আমি চোখ তুলে দরজায় তাকাতেই ভয়ে আমি সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। সেই লোকটি এসেছে, হুডি পরা লোকটি। সেইবারের মতো এবারও সে নিজেকে কভার করে এসেছে। আমার দিকে এগিয়ে এলো। আমার পুরো শরীর থরথর করে কেঁপে উঠল। লোকটি বলল, আবারও আমি সময় পেয়ে গেছি। বেলা শুনছ? গভীর নেশালো কণ্ঠে। আমি 2 কদম পিছিয়ে যেতেই লোকটি দ্রুত গতিতে আমার দিকে এগিয়ে এলো। আমি হকচকিয়ে গেলাম। আবারও আমার হাত ধরল।
আমি ছুটানোর জন্য চেষ্টা করতেই লোকটি গম্ভীর গলায় বলল, বেলা, ছটফট করো না, আমি গ্লাভস পরেই তোমায় শুয়েছি। এই তোরা নিয়ে আয় তো। হুডি পরা লোকটি বলার সাথে সাথে দুজন গার্ড সে একই রকমভাবে সে মধ্যবয়স্ক লোকটিকে টেনে হেঁচড়ে নিয়ে এলো। মনে হচ্ছে শক্ত কিছু দিয়ে লোকটিকে পেটানো হয়েছে। শরীর বেয়ে রক্ত ঝরঝর করে পড়ছে। হুডি পরা লোকটি আমাকে সাথে করে নিয়ে মধ্যবয়স্ক লোকটির দিকে এগিয়ে গেল। আমি না চাইতেও এগিয়ে গেলাম। ভয়ে কোনো কথা বের হচ্ছে না, না হচ্ছে লোকটির হাত ছুটিয়ে পালাবার মনোবল শক্তি। লোকটি আমাকে দেখে বারবার হাত জোর করে বলছে, আমাকে মাফ করে দাও, আমি তোমার বাপ চাচার মতো আমি। হুডি পরা লোকটি এক হাতে আমার হাতটি শক্ত করে ধরে অন্য হাতে একটা সুচালো লোহার রডের মতো নিল। বয়স্ক লোকটিকে বেশি কথা বলতে না দিয়ে তার একটি চোখ বরাবর ঢুকিয়ে দিল। কাছ থেকে এমন দৃশ্য দেখে আমি চিৎকার করে উঠলাম। মধ্যাবয়স্ক লোকটিও গগন বিদারী চিৎকার করে উঠল। সে আমার হাত ছেড়ে দিল। আমি মুহূর্তে ধপ করে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। হুডি পরা লোকটি ইশারা করতেই গার্ডরা লোকটিকে নিয়ে চলে গেল। প্রেমিক পুরুষটি তার প্রেয়সীর দিকে তাকিয়ে বলল, তুমি খুব ভীতু বেলা, তোমার সাহস বাড়ানোর জন্য আমি বারবার এগুলো তোমার চোখের সামনে করছি, না হয় আড়ালে আমি এগুলো করলে কেউই টের পেত না, তবুও ভয় পেয়ে জ্ঞান হারিয়ে ফেলছ, তাহলে আমার সাথে আমার রাজ্যে থাকবে কি করে? উফ বেলা, তুমি এখন ইম্মেচিউর হয়ে এলে এই ইম্মেচিউরের জন্যই। উফ বেলা, তুমি এখন ইম্মেচিউর রয়ে গেলে এই ইম্মেচিউরের জন্যই আমি তোমার প্রেমে পড়েছি। উফ বেলা, তোমাকে ছুঁয়ে দেখার উন্মাদনা আমাকে পাগল করে তুলছে। নিজেকে শান্ত করার চেষ্টায় গুনগুনে গান ধরল। পথ হারানো পথিক হলাম, সব হারিয়ে নিঃস্ব, তোর আমার এই প্রেমের কি দাম দেবে বিশ্ব। প্রেমের নামে কিনলাম আমি নিঠুর অভিশাপ, তোর আমার প্রেমে ছিল রে বন্ধু, ছিল পুরোটাই পাপ। তোর প্রেমেতে অন্ধ হলাম, কি দোষ দিবি তাতে, বন্ধু তোরে খুঁজে বেড়াই সকাল দুপুর রাতে। গুনগুনে গান ধরে প্রিয়সীর কাছে এলো। হাঁটু গেড়ে বসে প্রিয়সীর মুখে ওপর থেকে চুলগুলো সরিয়ে বলল, তোমার সমুদ্র নামক মানুষটির সাথে খুবই ঘনিষ্ঠতা কেন বেলা? আমি সমুদ্র নামক মানুষটিকে তোমায় ছুঁতে দেখেছি, গভীরভাবে ছুঁতে দেখেছি, তুমি কিছুই বলো নাই কেন বেলা? এই সম্পর্কের কি নাম দিব, ভাই বোন নাকি অন্য কিছু? আমি হিংস্র হয়ে উঠছি কিন্তু বেলা, সমুদ্রকে আঘাত হানতে 2 সেকেন্ডও ভাববো না। তুমি শুধু আমার বেলা, আমার, শুধুই আমার। তোমার দিকে কারো নজরও আমি সহ্য করতে পারি না বেলা। তাহলে স্পর্শ কেমন কষ্ট অনুভব দেয় আমায়, সত্যি কি দোষ দেব তোমায়? তোমার কাছে আমার হাজার প্রশ্ন, কিন্তু আমি সামনে এলে তুমি জ্ঞান হারিয়ে ফেলো। ইস, সঠিক সময় কবে আসবে বেলা, আমাকে দেখে জ্ঞান না হারিয়ে ফটফট করে কথা বলবা? এর মধ্যে একটা গার্ড এসে বলল, স্যার, এমপি সমুদ্র সহ একজন মেয়ে এদিকে আসছে। লোকটির বিচক্ষণতার সাথে এখান থেকে সরে গেল, আড়ালে লুকিয়ে গেল, যাওয়ার আগে প্রমাণ সব শেষ করে গেল। বহুক্ষণ পর সমুদ্র একটু হাঁপ ছেড়ে বাঁচল। এমপি হয়ে পড়েছেও ঝামেলায় সাধারণ জীবনযাপন করতে পারে না। মুনতাহা বলতেছে, ঝিনুক উপরে আসছে, কতবার কল দিল, মেসেজ করলো, নিচে নামতে কিন্তু ঝিনুকের মোবাইল বন্ধ পেয়ে বাধ্য হয়ে সে উপরে আসলো মুনতাহা আর নাজিমের সাথে। দরজা খুলতেই সমুদ্র ঝিনুককে ফ্লোরে পড়ে থাকতে দেখে সমুদ্রের হৃদয়ে ঝড় শুরু হয়ে গেল। ঝিনুক বলে বিদ্যুতের গতিতে দৌড়ে এলো। হাঁটু গেড়ে বসে ঝিনুকের মাথাটা নিজের কোলে তুলে নিল। মুনতাহা হাঁটু গেড়ে বসে ঝিনুকের মাথাটা নিজের কোলে তুলে নিয়ে বারবার নাজিম ও ঝিনুককে ডাকছে, কিন্তু ঝিনুকের হুঁশি ফিরছে না। দরজাটা খুলতেই সমুদ্র ঝিনুককে ফ্লোরে পড়ে থাকতে দেখে ঝিনুকের চোখে মুখে পানির ছিটা দিতেই ঝিনুক মিটমিট করে তাকালো। সমুদ্র তার প্রিয়তমাকে চোখ মেলতে দেখে বুকের মাঝে জাপটে ধরল। ভয় মাখা কণ্ঠে বলল, চুরুই, তুই ঠিক আছিস? কি হয়েছিল এখানে? তুই জ্ঞান হারিয়ে পড়েছিলি কেন কলিজা আমার? সমুদ্র ভাই আমাকে খুব জোরে জড়িয়ে ধরেছে, সে ভয় পেয়েছে। আমার একটু আগের ঘটনাটা মনে পড়তেই আমিও ভয়ে সমুদ্র ভাইয়াকে আরও জোরে জড়িয়ে ধরলাম। শান্তি লাগছে মনের ভিতর। আমি সমুদ্র ভাইয়ার আদরে গলা পেয়ে
সব কিছু খুলে বলতে গিয়েছিলাম, কিন্তু মস্তিষ্ক দ্বিধাদ্বন্দ্বে পড়ল। এমনিতে লোকটি সারাদিন নানা কাজে ব্যস্ত, ক্লান্ত। তাকে কি জানানো একটু আগের ঘটনা ঠিক হবে? তাছাড়া আগেরবার একই ঘটনার জন্য তিনি কয়েকদিন অনেক হাইপার ছিল, কিন্তু কোনো প্রমাণ পায় নাই, তাই চুপচাপ ছিল। কিন্তু আবারও একই ঘটনা। অবশেষে ডিসিশন নিলাম আমি জানাবো না, আমার জিনিসটা এবার আমি সেটেল করব। এই লোক আবারও আসবে। মনকে শক্ত করে আমি সমুদ্র ভাইকে একটু দূরে সরিয়ে বললাম, হঠাৎ মাথা চক্কর দিয়েছিল, তাই পড়ে গেছি। আমার কিছু হয়নি, আমাকে ছাড়ো। সমুদ্র ভাই আমার চোখ বরাবর তাকিয়ে আছে। আমি তার চোখে চোখ রাখতেই মিথ্যা কথার জন্য অপরাধ বোধ কাজ করলো। সেকেন্ডেই চোখ সরিয়ে ফেললাম। আমতা আমতা করে বললাম, আমার এখানে ভালো লাগছে না, বাড়ি যাব। সমুদ্র ভাইয়া, মুনতাহা আপু, নাজিম ভাইয়াও সায় দিল, তোরা গাড়ির কাছে যা, আমি আর নাজিম আসছি। আমি মুনতাহা আপুর সাথে গাড়ির দিকে রওনা দিলাম। মনের ভিতর ঝড় বইছে, ভয় আরো দ্বিগুণ বেড়ে গেছে, কিন্তু আমার নিজের কাছে সবকিছু অসহায় লাগছে। সমুদ্র আর নাজিম শপিং মলের সিসিটিভি ক্যামেরা চেক করার জন্য কন্ট্রোল রুমে প্রবেশ করলো। সমুদ্রকে দেখেই লোকের আর একটা কথা বাড়ালো না। নাজিম, আমি তো তোকে আগের ঘটনাগুলো বলেছি। ঝিনুক আর আমি আবারও বিপদের সম্মুখীন হতে চলেছি। কেউ আমার অজান্তে খুব গোপনে আমার প্রিয় জিনিসের দিকে নজর দিয়েছে। আমি কোনো ক্লু পাচ্ছি না। এমন হেল্পলেস উপলব্ধি আমি কখনই করি নাই। নাজিম বলল, ভাই, আমি নিজে তত্ত্বাবধানে থেকে কেসটা সলভ করতে চেয়েছি, কিন্তু ঘুরে ফিরে সে একই জায়গায় এসে দাঁড়িয়ে যায়। যে ছেলেটির হাত কর্তন করা হয়েছে সে কোনো অ্যাকশন নিতে চাচ্ছে না। তার ওপর ছেলে যথেষ্ট ধনী পরিবারের ছেলে। আমি কতবার চেষ্টা করেছি, আমি ব্যর্থ। কিন্তু তুমি এখানে এসেছো কেন? সমুদ্র বলল, ঝিনুক মিথ্যা কথা বলেছে। আমি শিওর ও মাথা চক্কর দিয়ে পড়ে নাই। এমন কিছু হয়েছে যেটা সহ্য করতে পারে নাই, কিন্তু আমার মাথায় এটা ঢুকছে না, ও মিথ্যা কথা বলল কেন? নাজিম মাথা নাড়িয়ে সায় দিল। দুজন সিসিটিভি ক্যামেরা চেক করে। আশ্চর্যের অষ্টম আকাশ থেকে পড়ল। সমুদ্রের মুখের রং কঠোর হয়ে উঠল। নাজিমের চোখ ছানা বড়া। একটা লোক যতটা কঠিন হৃদয়ের হলে খুব সহজেই কাউকে চোখ হারা করতে পারে, কিন্তু এতগুলো থাকতেও কোনো প্রমাণ নেই। লোকটি কোথা থেকে শপিং মলে এসেছে, কোথায় থেকে বের হয়েছে, পুরো সিসিটিভি ফুটেজ দেখে বের করা সম্ভব হয়ে ওঠেনি। শুধু ছাদের উপরে এই ক্ষুদ্র কয়েক মিনিটের দৃশ্যটাই রয়েছে। তবু আফসা আলোয় সেই দৃশ্যটুকু ভালো মতো দেখা যায় না। সমুদ্র পাবলিক প্লেসে আছে বলে খুব সুন্দর করে নিজেকে সামলিয়ে রেখেছে। নাজিম পারল না। সে সিসিটিভি ফুটেজের গার্ডদের ওপর গর্জন করে উঠল। সমুদ্র নাসিমকে থামিয়ে দিল। সমুদ্র বলল, শান্ত হ, উত্তেজিত হয়ে লাভ নেই। এই হুডি পরা লোকটি চতুর, ইচ্ছে করে এটুকু দৃশ্য সিসিটিভি ক্যামেরার মাঝে করেছে। ও চাইলে এই প্রমাণটুকু মিটিয়ে ফেলতে পারত, তবে ও একটি কাজ ভালোই করেছে, বাঁকা হেসে। এবার টক করে খেলা হবে। খেলা জমতে চলেছে। ভুল মানুষের সঙ্গে পাল্লা নিয়েছে। আমার নাম সমুদ্র, আব্রাহাম ফারহাদ সমুদ্র শেখ। এই খেলা একসময় বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে প্রকাশ্যে করেই রাজনীতিতে এসেছি। সমুদ্র নাজিমকে কিছু বলল। নাজিম মাথা নাড়িয়ে সায় দিল। দুজন সিকিউরিটি গার্ডদের কিছু বলে শপিং মল থেকে বেরিয়ে গেল। কিন্তু এত কিছুর পরেও কেউ একজন আধার থেকে দৃষ্টি নিক্ষেপ করলো এবং ক্যামেরা দিয়ে ছবি তুলে নিল। গাড়ি চলছে নিজ গন্তব্যে। গন্তব্য বাড়ি যাব। আমি, নাজিম ভাইয়া, মুনতাহা আপু, সমুদ্র ভাইয়া এক গাড়িতে বসে আছি। হঠাৎ করে সমুদ্র ভাইয়া গাড়ির ড্রাইভারকে থামিয়ে গাড়ি থামাতে বলল। ড্রাইভার মাঝ পথে গাড়ি থামিয়ে দিল। পরপর 3টা গাড়ি থেমে গেল। সমুদ্র ভাইয়া গাড়ি থেকে নেমে গেল, মুখে মাস্ক পরে নিল। ড্রাইভারকে বলল, তুই পিছনের গাড়ি করে চলে যা। নাজিম, মুনতাহা, তোরাও যা। নাজিম ভাইয়া ও মুনতাহা আপু মাথা নাড়িয়ে চলে গেল। আমি শুধু হাঁ করে তাকিয়ে আছি। সমুদ্র ভাইয়া আমাকে ইশারায় গাড়ির ফ্রন্ট সিটে বসতে বলল। এখন কথা বাড়ানো মানে বিপদ ডেকে আনা, ঝগড়া বাড়ানো। আমার মন এমনিতেও ভালো না। ঘটনাটা স্মৃতিতে বিচরণ করছে। আমি কিছু প্রশ্ন খুঁজতে ব্যস্ত, তাই আমি কোনো কথা না বাড়িয়ে চুপচাপ গাড়ির ফ্রন্ট সিটে বসলাম।
সমুদ্র ভাইয়া ড্রাইভ করছে। গাড়ি তো উনি আর আমি। গাড়ির গন্তব্য কোথায় আমিও জানি না। গাড়ি নিজের মতো চলছে। অনেকক্ষণ ধরে গাড়ি চলছে। দুজনের মধ্যেই নীরবতা কাজ করছে। আমি একসময় গাড়ির সাইডে মাথা রেখে ঘুমিয়ে পড়লাম। আমার খুব একটা বাজে অভ্যাস আছে। অতিরিক্ত কিছু নিয়ে চিন্তা করলে আমি যেখানে সেখানে ঘুমিয়ে পড়ি। গাড়ি থামার ঝাঁকিতে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ঘুম চোখে তাকাতেই দেখি সমুদ্র ভাইয়া গাড়ি থেকে নেমে গেল। আমিও ঘুমু ঘুমু চোখে গাড়ি থেকে নেমে দাঁড়ালাম। মাঝারি সাইজের একটা ডুপ্লেক্স বাড়ি। বাইরের থেকে বাড়িটা খুব সুন্দর লাগছে। সমুদ্র ভাইয়া বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপল। আমি দ্রুত তার দিকে এগিয়ে গেলাম। এতক্ষণে আমার চোখ থেকে ঘুম পুরোপুরি চলে গেছে। আপাতত আমার মাথা থেকে একটু আগের ঘটনাটাও উধাও হয়ে গেছে। সমুদ্র ভাইয়ার সাদা পাঞ্জাবির হাতাটা টেনে জিজ্ঞাসা করলাম, কি সুন্দর বাড়ি, দারুণ, এটা কার বাড়ি? সমুদ্র ভাইয়া বলল, নেমপ্লেট দেখে নে। আমি উকি দিয়ে নেমপ্লেট দেখলাম। সাথে সাথে একটা বিদ্যুতের ঝটকা খাইলাম। ওমা, এ কি? এখানে আমার আর সমুদ্র ভাইয়ের নাম একসাথে ঝকঝক করছে দেখি। সমুদ্র ঝিনুক ভিলা। সমুদ্র ভাইয়া উৎসুক দৃষ্টিতে দরজাটার দিকে তাকিয়ে আছে, কখন দরজা খুলবে। কিন্তু আমার সেদিকে খেয়াল নেই। আমার মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সেটার আমার উত্তর চাই। তে মনোযোগ কাটতে আমি সমুদ্র ভাইয়ের সামনে এসে দরজায় হেলান দিয়ে দাঁড়ালাম। খুব বেশি দূরত্ব না আমাদের মাঝে। এহেম কাণ্ডে সমুদ্র ভাইয়া একটু ঝুঁকে আমার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে, ভয় পেয়েছিস নাকি? সামনে দাঁড়ালি কেন? পরে তাকে আর বলতে না দিয়ে আমি বিজ্ঞ মানুষের মতো উত্তর দিলাম, না, ভয় পাই নাই। তবে আমার একটা প্রশ্ন আছে, এখানে আমাদের দুজনের নাম লেখা কেন? সমুদ্র ভাইয়ার নিরলস জবাব, বলল, বাড়িটা আমাদের দুজনের, তাই। আমি আর কিছু বলার আগেই কেউ একজন দরজা খুলে দিল। দরজা খোলার শব্দে আমি হকচকিয়ে উঠলাম। পরে যেতে যেতে সমুদ্র ভাইয়া আমাকে ধরে ফেলল। মাথায় টোকা দিয়ে বলল, বাদরামি গেল না আর, ইডিয়েট, যা ভিতরে যা। আমি আর সমুদ্র ভাইয়া ভেতরে ঢুকলাম। একজন বয়স্ক পুরুষ আমাদের সামনে দাঁড়িয়ে বড় একটা হাসি দিয়ে বলল, সালাম বাবা, কতদিন পর তোমার মুখখানার দেখা পালুম। কেমন আছে বাবজান? সমুদ্র ভাইয়া হেসে বলল, ওয়ালাইকুম আসসালাম চাচা, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? চাচা চাচি কেমন আছে? সমস্যা হচ্ছে না তো? লোকটি বলল, না বাবজান, সমস্যা হচ্ছে না, তোমার চাচিমাও ভালো আছে। বাবজান, মামনি কেডা, তোমার বউ নাকি? সমুদ্র বলল, ঠিক ধরেছ, নাম ঝিনুক, আমার বউ। বৃদ্ধ লোকটি আমাকে পা থেকে মাথা পর্যন্ত দেখলো। দেখে বলল, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুখে থাকো সারা জীবন, 5-7 বাচ্চার বাপ মাও হও। আমি চোখ বড় বড় করে তাকালাম। বলে কি বুড়ো, 5-7 বাচ্চা? এর মধ্যেই সমুদ্র ভাই বলল, চাচা, আজ আমরা এখানেই থাকবো, আপনি বাড়ি চলে যান, চাচিমা অপেক্ষা করতেছে। লোকটি হেসে সমুদ্র ভাইয়ের কথায় সায় দিল, তারপর চলে গেল। লোকটি যেতে আমি সমুদ্র ভাইয়াকে বললাম, এই বুড়োকে সমুদ্র ভাইয়া কি বলল বাপুরে? 5-7 বাচ্চার মা হইতে? হি হি করে খিলখিলিয়ে হেসে উঠলাম। সমুদ্র ভাইয়া বলল, কমই তো বলেছে, 5-7 মাত্র, আমি তো ডজনখানেক বাচ্চার বাপ হব। তুই রেডি হ, এক যুগ শুধু বাচ্চা নেওয়ার জন্যই মেহনত করব। এই বছরের মাথায় একটা, ওই বছরের শুরুতে আবার পোয়াতি। হু হু করে হেসে উঠল। কি সাংঘাতিক চিন্তা ভাবনা ভাবা যায়। আমি বড় বড় চোখ করে শুধু তাকিয়ে আছি। মুখ থেকে কথা বের হচ্ছে না, কান থেকে ধোঁয়া বের হওয়া শুরু হয়ে গেছে। সমুদ্র ভাইয়া বলল, এভাবে তাকিয়ে থেকে লাভ নেই, এগুলো তোর ভবিষ্যৎ ঘটবেই। এখন আমার সাথে চল, ফ্রেশ হয়ে নে, আয়। রাত 10টা। এই বাড়িতে ওপর তলায় মাত্র 2টি রুম। একটি রুম তালাবদ্ধ, আরেকটিতে আমি আর সমুদ্র ভাইয়া। সমুদ্র ভাইয়া বারান্দায় দাঁড়িয়ে কথা বলছে, খুবই গুরুত্বপূর্ণ মনে হয়। হাতের আঙ্গুল নাড়াতে নাড়াতে কথা বলছে, যেন ভাষণ দিচ্ছেন। আহা, নেতা সাহেব। আমি এখন খুবই বিরক্ত বোধ করছি। আমাকে এখানে কেন আনছে কিছুই তো বলল না, তবে পরিবেশটা খুব সুন্দর। আমি এখন খুবই বিরক্ত বোধ করছি। আমাকে এখানে কেন আনছে কিছুই তো বলল না, তবে পরিবেশটা খুব সুন্দর, শান্ত। আমি দাঁড়িয়ে গেলাম।
বাড়িটা ঘুরে ঘুরে দেখব। সমুদ্র ভাইয়া তো ফোন নিয়ে ব্যস্ত। আমি বের হলাম। নিচতলা দেখা শেষ। খুব সুন্দর করে সাজানো হয়েছে, রুচিশীল কারুকাজ দিয়ে গোছানো পরিপাটি। নিশ্চয়ই সমুদ্র ভাইয়ের মন মতো সাজানো হয়েছে। উপরতলায় 2টি রুম। এক রুমে তো গিয়েছি, কিন্তু একটা বন্ধ, আর আমি বন্ধ রুমের সামনে দাঁড়িয়ে আছি। তালাবদ্ধ রুম, কিন্তু কেন? এর ভেতরে কি আছে? আমার মন তা দেখার জন্য পাগল হয়ে উঠেছে। মন খারাপ করে তালাবদ্ধ রুমের সামনে থেকে চলে যাব। পিছনে ঘুরতে শক্ত কিছুর সাথে ধাক্কা খেলাম। পরে গিয়ে যেতে দরজার সাথে হেলে দাঁড়ালাম। ব্যথা। চোখ বুজে মাথা ধরে রেখেছি। বললাম, কি অদ্ভুত আশ্চর্য বাড়ি রে বাপু, একটু আগে তো ফাঁকা জায়গা ছিল, এখন তালগাছ গজালো কি করে? সাথে সাথে একটা রুক্ষ কণ্ঠস্বর ভেসে এলো। বলল, আমাকে তালগাছ লাগে তোর কাছে? ফট করে চোখ খুলে ফেললাম। সমুদ্র ভাইয়া দাঁড়িয়ে আছে। ইরে, কি বলতে কি বলে ফেলেছি। সমুদ্র ভাইয়া কখন এখানে এলো? আওয়াজ তো পেলাম না। হে হে করে জোরপূর্বক মুখে হাসি ফুটে বললাম, আমি দেখি নাই। আপনি এখানে কখন এলেন? আমি আপনাকে তালগাছ বলি নাই, আপনি তো ঘূর্ণিঝড় মহাসেন। মুখ চেপে ধরলাম। দূর ক বলতে গিয়ে কলিকাতা বলে ফেলেছি রে। আমার সাথেই কেন এমন হয়? ঠিকঠাক মতো কথা বলতে পারি না, কখন কি বলতে হয় এটাই তো বুঝে বলে উঠতে পারি না। মন চাচ্ছে নিজের মাথার মস্তিষ্কটা খুলে ফিক্কে দিয়ে ফেলে দেই। সমুদ্র ভাইয়া হো হো করে হেসে উঠল। সাথে সাথেই সম্পূর্ণ বাড়ির লাইট বন্ধ হয়ে গেল। এর মধ্যেই দূর থেকে কুকুর শিয়ালের ডাক ভেসে এলো। আমি সমুদ্র ভাইয়া বলে চিৎকার করে সমুদ্র ভাইকেই জড়িয়ে ধরলাম। 2 চোখ বুজে তার বুকের মধ্যে নিজেকে লুকালাম। সমুদ্র ভাইয়া বলল, স্যার স্যার, আমাকে স্যার, আমি তালগাছ, আমি ঘূর্ণিঝড় মহাসেন, তাই না? আমি আর কি? বলবি না? বল বল শুনি। তার বুকের মাঝে মাথা নাড়িয়ে না বোধক ইশারা দিচ্ছি। সমুদ্র ভাইয়া বলল, শোন, এই বাড়িতে তুই আর আমি, জানিস এই বাড়ির আশেপাশে 200 ফিটের কাছে কোনো বাড়ি ঘর নেই। এটা গ্রাম। কুকুর শিয়ালের পাশাপাশি পিশাচ ভূত পেতনিও আছে, আর আমার সাথে এমনিতে এক ভয়ঙ্কর জিন আত্মা আছে। এই বন্ধ ঘরে তোকে মেরে পুঁতে রাখতে নিতে এসেছি। তুই আজ মিথ্যে বলেছিস আমাকে। হো হো করে হেসে উঠল। শয়তান বেটা মানুষ আবারও হাসছে। মিনিট 2 পরে লাইট জ্বলে উঠল। আমার সেদিকে খেয়াল নেই। আমি এখনো চোখ বন্ধ করে সমুদ্র ভাইয়ের বুকে মুখ লুকিয়ে আছি। তার শরীর কি সুন্দর মিষ্টি ঘ্রাণ। এর মধ্যেই সমুদ্র ভাইয়া বলে উঠল, ঝিনুক সারামায় বিদ্যুৎ চলে আসছে। তুই নিশ্চয়ই এখনো চোখ বন্ধ করে আসিস। বাদরামি বন্ধ করে চারিদিকে দেখতো, ভিতর ডিম কোথাকার। আমি সমুদ্র ভাইয়ের বুকে মাথা কাত করে এক চোখ খুলে তাকালাম। চারিদিকে আলোর ছড়াছড়ি। তাকে ছেড়ে 2 কদম পিছিয়ে গেলাম। সেই মন ভোলানো 32 পাটি দাঁত বের করে দিলাম একটা হাসি। হে 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 বললাম, আমি ভয় পাই নাই। আপনি আমাকে ভীতু বললেন কেন? সমুদ্র ভাইয়া একটা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, তা তো দেখতেই পেলাম, মেলা সাহস ম্যাডামের। মুখ ভেঙছে, মেলা সাহস। সমুদ্র ভাইয়া রুমের দিকে ফিরে যাবে এমনই সময় আমি তার হাত টেনে ধরলাম। সমুদ্র ভাইয়া চোখের ইশারায় প্রশ্ন জিজ্ঞাসা করলো। আমি বললাম, আচ্ছা শোনো, কোথায় যাচ্ছ? আমাকে একটা জিনিস বলো, এই রুমটা বন্ধ কেন? এখানে কি আছে আমি দেখতে চাই। সমুদ্র ভাইয়া নিরলস মুখে বলল, এই রুমে আহামরি কিছুই নেই। এটা একটা স্টোর রুম, যার ভেতরে পুরনো জিনিসপত্র রাখা আছে। কিছু দেখলেই কৌতূহল হয়ে উঠিস কেন, ইডিয়েট? আমি তার দিকে নিভু নিভু চোখে তাকালাম। সমুদ্র ভাইয়া আমাকে ইডিয়েট বলে আমাকে পাত্তা না দিয়েই রুমের দিকে চলে গেল। ইডিয়েট বলেছে আমাকে, এই দুঃখে আমার এখন একটা গ্লাসের পিঙ্ক কালারের গোবর জলের ভেতর লাফ দিয়ে আত্মহত্যা করে মরে যেতে ইচ্ছা করছে। এগুলো ভাবার মধ্যেই শিয়াল কুকুরের আবারও অদ্ভুত ডাক শোনা গেল। আমিও দিলাম রুমের ভেতর দৌড়। ঘড়ির কাঁটা 11টার কাছাকাছি। এতক্ষণ আমি সোফায় বসে বসে মোবাইলে বান্ধবীদের সাথে কথা বললাম। এখন আমার খুব ঘুম পাচ্ছে, অজান্তেই ক্লান্ত লাগছে। বেডের দিকে তাকাতেই দেখি সমুদ্র ভাইয়া আরাম করে বেডে হেলান দিয়ে ল্যাপটপ চালাচ্ছে আর কানে ইয়ারফোন লাগিয়ে কারোর সাথে কথা বলছে। আমি আস্তে আস্তে বেডের দিকে এগিয়ে গেলাম।
মিনিট 5 ধরে বেডের পাশে দাঁড়িয়ে আছি। এতক্ষণ পর সমুদ্র ভাইয়ের মনোযোগ আমার ওপর পড়ল। কানের ইয়ারফোন ডিসকানেক্ট করে ল্যাপটপ আর ইয়ারফোনটা বেডের পাশে টেবিলে রেখে আমাকে জিজ্ঞেস করলো, কি হয়েছে, কিছু বলবি? দাঁড়িয়ে আছিস কেন? আমি কোথায় ঘুমাবো? সমুদ্র যেন আকাশ থেকে পড়ল। নিজের বউ বলে কি? মুস্কি হেসে বলল, আমার বুকের মধ্যে ঘুমাবি? সমুদ্র ভাইয়ার এহেম উত্তরে আমার ঘুম উড়ে গেল। আমি বড় বড় চোখ করে তাকালাম। হঠাৎ করে তিনি আমার হাত ধরে টান দিতে আমি সত্যি সত্যি তার বুকের মাঝে পড়লাম। উনি আমাকে জড়িয়ে ধরল। আমি তার ছোঁয়া পেয়ে কেঁপে উঠলাম। বললাম, আমাকে জড়িয়ে ধরেছ কেন? আমি তোমার সাথে একই বেডে ঘুমাবো না। তুমি আমাকে কোলবালিশ মনে করো। সমুদ্র ভাইয়া ধীর কণ্ঠে বলল, পুরুষের প্রথম বউ কোলবালিশই থাকে, তাই সে তার বউকে কোলবালিশ মনে করে জড়িয়ে ধরে। ছাড়ো, আমি তোমার বউ না, ছাড়ো। সমুদ্র ভাইয়া আমার ঠোঁটে টুপ করে একটা চুমু খেয়ে নিল। যদিও চুমু গভীর ছিল না, তবে আমার কথা বন্ধ হয়ে গেছে। অপ্রত্যাশিত কাজে সবারই মনোযোগ, কথাবার্তা ডাইভার্ট হয়। তিনি এক হাতে আমার কোমর আরো শক্ত করে জড়িয়ে ধরল, আর এক হাতে আমার চুলগুলো কানে গুঁজে দিয়ে বলল, তাহলে আমার বউকে তুই বল, আমার সাথে সেদিন একই বেড কি করে শেয়ার করলি? বৃষ্টি স্নাত রাতে আমার স্পর্শ পাওয়ার জন্য কেন উন্মাদনা হয়ে উঠলি? আজ এখানে এই বাড়িতে তুই আমার সাথে একই রুমে আমার এত কাছে কি করছিস? নাম কি এই সম্পর্কের? গম্ভীর কণ্ঠে। সত্যিই তো বলেছে সে। কি নাম আমাদের সম্পর্কের? আমি তার ওপর থেকে ওঠার চেষ্টা করতেই সে আরো বেশি করে আমাকে তার বুকের মাঝে জাপটে ধরল। কানের কাছে ফিসফিস করে বলল, আমি এমনিতেই নার্ভাস হয়ে গেছি, ভয়ে একটা ঢোক গিললাম। কি বলবো তাকে? এই মাস দুয়েকের মধ্যে অনেক কিছুই ঘটে গেছে, যা মানা করার আমার কোনো উপায় নেই। আমি না চাইতেও সমুদ্র ভাইয়ের ওপর দুর্বল হয়ে পড়েছি। আমি ঢোক গিলে বললাম, যা হয়েছে হয়তো অবস্থার বাইরে গিয়ে হয়েছে। আমরা দুজনে প্রাপ্তবয়স্ক, কিন্তু আমাদের মাঝে আর 5টা নর্মাল স্বামী স্ত্রীর মতো গভীর সম্পর্ক নেই। তাহলে স্বামী স্ত্রী কি করে? আর কিছু বলার আগেই সমুদ্র ভাইয়া আমাকে উল্টে নিচে ফেলে সে উপরে উঠে আমার হাত দুটো এক হাত দিয়ে চেপে ধরল। তাহলে আজ এই অদৃশ্য বাঁধনটাও শেষ করে দেই, কি বলিস? বলেই গা থেকে ওড়নাটা অন্য হাত দিয়ে টেনে ওড়নাটা ফিক্কে দিয়ে দূরে ফেলে দিল। সময় দিতে চেয়েছি, সম্পর্কটাতে সম্মান আনতে চেয়েছি, তাই দূরে ছিলাম। তুই দেখি কাছে আসার পরিবর্তে, মেনে নেওয়ার পরিবর্তে, আমার ভালোবাসার বুঝার পরিবর্তে আমাকে মিথ্যা উপহার দিচ্ছিস। বারবার আমাকে আঘাত দিচ্ছিস কেন? আমার ভালোবাসা তোর চোখে পড়ে না? ডুকরে কেঁদে উঠলাম। সমুদ্র ভাইয়া শুয়ে দেখবেন তার জন্য না, বুকের ওপর ওড়নাটা নেই তার জন্য না, না চাইতেও তিনি আমার স্বামী। মেয়েদের জীবনে স্বামী নামক পুরুষ একবারই আসে। হয়তো আমাদের দাম্পত্য জীবনের শুরুটা ভিন্নভাবে ঘটেছে, তবু আমাকে এটা মেনে নিতে হবে। আমি এই সত্যিটা মেনে নিয়েছি, কিন্তু কান্না করলাম অন্য একটা কারণে। আমাকে ভুল বোঝার কারণে আমার মন ডুকরে কেঁদে উঠল। বললাম, আমি তোমাকে মিথ্যে বলি নাই। তুমি এর আগের বারও পাগলের মতো সেই হুডি পরা লোকটির পিছনে পড়েছিলে, এখন আবারও একই ঘটনা। সারাদিন খুব ব্যস্ত থাকো, রাজনীতির রংমহল কতটা উত্তাপ, এত কিছু দেখে আবারও একই ঘটনা বলে কি করে তোমাকে পেরেশানিতে দেখব বলো? তোমার এত কষ্ট আমার বুকে জ্বালাপালা করে সমুদ্র ভাইয়া। সমুদ্র নিজের প্রিয়তমার কিছুটা পরিবর্তন লক্ষ্য করলো। মুখে হাসি ফুটে উঠল, এ যেন জয়ের হাসি। সে কি তার প্রিয়তমার মন জয় করতে পেরেছে? হ্যাঁ, অবশ্যই। সে জীবন যুদ্ধে খুবই গুরুত্বপূর্ণ পদে জয়লাভ করেছে। হাত দিয়ে ঝিনুকের চোখের পানি মুছে দিয়ে বলল, লক্ষ্মীটি কান্না করিস না। আচ্ছা ঠিক আছে, আমি সরি। আজ তোকে একটা কথা বলি, শোন। আমি তোকে ভালোবাসি, এতটাই ভালোবাসি যা তুই কল্পনা করতে পারবি না সুরুই। আমি তখন থেকে ভালোবাসি যখন তুই নামক সুরুই আমার ভাগ্যে থাকার সম্ভাবনাই ছিল না। এই দুনিয়াতে সবকিছু ছেড়ে দিতে আমি রাজি, কিন্তু বিনিময়ে আমার শুধু তুই চাই, বুঝলি সুরুই? ধীরে ধীরে তুই নামক মাধুর্যতা আমাকে উন্মাদনার শীর্ষে পৌঁছে দিচ্ছে। আমার হৃদমঞ্জিলের রংমহলে তুই নামক আবদ্ধ সুরের বসবাস। আমি হু বলে মাথা উপর নিচ করতেই
সমুদ্র ভাইয়া মুচকি হেসে ওপর থেকে সরে যেতে আমি তার হাত ধরে টান দিলাম। সে নিজেকে সামলাতে না পেরে আমার ওপর আবারও পড়ে গেল। আমি তাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরলাম, বললাম, আমি আপনাকে ভালোবাসি কিনা জানি না, তবে আমি আপনাকে কখনই হারাতে চাই না। আমার ভয় হয়। আমি চাই আপনি বেঁচে থাকুন আর আমি আপনাকে আমার সারাটা জীবন দুচোখ ভরে দেখি। সমুদ্র ভাই আমার কানে একটা চুমু খেয়ে ফিসফিস করে বলল, চুরি বউ, এভাবে আমাকে জড়িয়ে নিস না। আমার প্রতিটা লগ্নে তোর মধ্যে মিশতে ইচ্ছে করে। আমি নিজেকে অনেক কষ্টে সামলিয়ে রেখেছি। তুই তো নিজেই সাক্ষী। তুই না চাইতো আমি তোকে শুয়ে দেখে হাজারো বাহানায়। আমি জানি তুই নিজের অজান্তেই তোকে আমার কাছে বিলিয়ে দিতে চাইছিস, কিন্তু আমি কিছুটা আবদ্ধ। কথাটা শুনতে আমি সমুদ্র ভাইয়াকে ছেড়ে দিলাম। সমুদ্র ভাইয়া দু হাতে ভর দিয়ে আমার দিকে ঝুঁকে বলল, শোনো মেয়ে, আমি পুরুষ। নিজ ইচ্ছায় যেহেতু ধরা দিয়েছই, তাহলে ছুতে দেখার অপারগতা কেন জানাবো? ছুঁয়ে তো দেখতেই হবে। আমার উন্মাদনা শান্ত করার একমাত্র ওয়ে তুমি। তোর আমার বিয়ে হয়েছে 4 বছর আগে, কিন্তু ছুঁয়ে দেখার পবিত্র বন্ধনে আমরা আবদ্ধ হই নাই। কারণ কি জানিস? আমাদের বিয়েটা হাতে গোনা কয়েকজন মানুষ জানে। বাহিরের মানুষ, আত্মীয় স্বজন কেউই জানে না। এবার সময় এসেছে পৃথিবীকে জানান দেওয়ার। খুব শীঘ্রই আসছি আমি, দিলওয়ালে দুলহানিয়া ঘটা করে লে জায়গা। সমুদ্র ভাই উঠে বারান্দায় চলে গেল। আমি এখন স্থির হয়ে শুয়ে আছি। আজ আমি একটু লজ্জা পাইনি কেন? এতদিন যা অনুভব করেছি সব বলে দিয়েছি। মন ও মস্তিষ্ক দুজনই আজ সায় দিচ্ছে আমাকে সমুদ্র ভাইয়ের রংমহলে আবদ্ধ হওয়ার জন্য। তবে কি আমিও চাই সমুদ্র ভাই আমার হোক? আমি কি তাকে ভালোবাসি? ভালোবাসি বলে কি ভালোবাসা মানুষের সামনে আমাদের লজ্জা শরম বিসর্জন হয়? সমুদ্র ভাইয়া বারান্দা থেকে মৃদু কণ্ঠে বলে, ইডিয়েট, তোর গোবর মাথায় এগুলো ঢুকবে না। তবে মনে মনে হলেও এবার ভাইয়া বলাটা ছাড়। জামাইকে কোন গাধি ভাইয়া বলে? এতক্ষণ লজ্জা পাইনি ঠিক, তবে এবার সে লজ্জা পেয়েছে। আমি তাড়াতাড়ি কথা মুড়ে দিয়ে সমুদ্র ভাইয়া থেকে নিজেকে আড়াল করলাম। আবারও ভাইয়া বলে ফেলেছি। রাতে কখন ঘুমিয়ে পড়েছিলাম খেয়াল নেই, তবে খুব সকালে ঘুম ভেঙে গেল। নিজেকে সে আবদ্ধ পেলাম। ইস, সমুদ্র ভাইয়া কিভাবে কোলবালিশ ভেবে আমাকে জড়িয়ে ধরে আছে। আল্লাহ গো, এই ব্যাটার সাথে সারা জীবন থাকবো কিভাবে? তার পালোয়ান হাতটা নিজের ওপর থেকে সরাতেই আমার নজর পড়ল তার উন্মুক্ত বুকের মধ্যে। মা, তার মানে উনি ওনার কথাটাই রেখেছে, আমাকে বুকের মধ্যেই ঘুম পাড়িয়েছেন। ওনার বুকে অনেক লোম, স্ট্রং বাহুদয়। বলা বাহুল্য যে কোনো মেয়ে আকর্ষণ করতে সক্ষম। আমিও মেয়ে, লোভনীয় দৃষ্টিতে তাকিয়ে আছি। জানি না নিজের ভেতর কি হলো, তবে নিজের অজান্তেই নাকটা তার বুকের লোমের ভেতর ঢুকালাম। সুন্দর মন মাতানো পুরুষালী ঘ্রাণ। মন ভরে ঘ্রাণ নিয়ে টুক করে একটা চুমু খেয়ে নিলাম। এর মধ্যেই সমুদ্র ভাইয়া নড়ে চড়ে উঠল। আমার কলিজা ধক করে উঠল। ইরে, উনি না আবার বুঝে ফেলে? ওনার মতো চতুর লোক একটু আসেই বুঝে ফেলবে। আমি চোখ বন্ধ করে ফেললাম। সেকেন্ড 10 পর মিটমিট করে চোখ খুললাম। বললাম, সমুদ্র ভাইয়া জেগে ওঠো নাই? আমি এবার হালকা করে মাথা উঁচু করলাম। সমুদ্র ভাইয়া ঘুমিয়ে আছে। কি নিষ্পাপ শিশুর মতো লাগছে তাকে। শুনেছি ভালোবাসার মানুষের চেহারা নাকি দুনিয়ার মানুষের চোখে বিশ্রী হলেও যে ভালোবাসে তার চোখে নাকি দুনিয়ার সবচেয়ে সুন্দর মানুষ লাগে। এজন্যই লায়লা মজনুকে ভালোবাসার প্রতীক হিসাবে বরাদ্দ করা হয়। একবার একজন সুন্দর প্রেমিককে বলা হয়েছিল, তুমি তোমার প্রেমিকার মধ্যে কি এমন দেখেছ যার জন্য তুমি পাগল? অথচ সে দেখতে কালো, কুৎসিত, হয়তো দিনের সবচেয়ে অসুন্দর চেহারার মানুষ। প্রেমিকটি মুচকি হেসে বলল, এর উত্তর আমার জানা নেই, তবে সে আমার চোখে দুনিয়ার সবচেয়ে সুন্দর মানুষ। বিশ্বাস না হলে আমার চোখটি খুলে দিচ্ছি। আমার চোখে আমার প্রিয়সীকে একবার দেখুন। আজ আমার চোখে সমুদ্র ভাইয়াকে দুনিয়ার সবচেয়ে সুন্দর মানুষ লাগছে। আমি তার কপালে একটা পরশ এঁকে দিলাম। ঠিক তখনই সমুদ্র ভাইয়া ঘুমময় কণ্ঠে বলল, হয়েছে তোর? বুকে দিলি, কপালে দিলি, এবার ঠোঁটে দে একটা। স্ত্রীর পরশ পেতে দারুণ মজা। ইস, 4টি বছর শুধু দূরেই ছিলাম। এই কাছে আসা প্ল্যান আরও আগে করা উচিত ছিল। লজ্জায় কান থেকে ধোঁয়া বের হচ্ছে। আমি সমুদ্র ভাইয়ের বুক বরাবর একটা কিল মেরে বললাম, নির্লজ্জ, ঠোঁট কাঁটা বেহায়া ব্যাটা কোথাকার।
এতক্ষণ জেগে থেকে আমার ইমোশন নিয়ে মজা নিচ্ছিলেন? দুষ্টু বেটা, কি করে এমপি হলেন আপনি? দ্রুত তার কাছ থেকে পালাবো তার আগেই বাহু বন্ধনে আবদ্ধ করে বললাম, আমি শুধু আমার চুরি বউয়ের কাছেই নির্লজ্জ, ঠোঁট কাঁটা এমপি আব্রাহাম ফারহাদ সমুদ্র শেখ। টুক করে আমার কপালে চুমুখে আমাকে ছেড়ে দিল। আমি দ্রুত ওয়াশরুমের দিকে পালালাম। ফ্রেশ হয়ে নিচে নামলাম। সমুদ্র ভাইয়া আর আমি দুজনে রান্নাঘরে দাঁড়িয়ে আছি। এই বাড়িতে রান্না করার জন্য কোনো লোক নেই। তাছাড়া এত দূরে এখন খাবার অর্ডার করেও লাভ নেই। ফ্রিজে আহামরি কোনো বাজারও নেই। কাল সমুদ্র ভাইয়া সাথে করে খাবার নিয়ে আসছিল বলে রাতে না খেয়ে থাকতে হয়নি, কিন্তু এখন আমি সমুদ্র ভাইয়ের দিকে তাকিয়ে ঠোঁট উল্টে বললাম, খাবো কি, ক্ষুধা পেয়েছে আমার। সমুদ্র ভাইয়া বলল, খালি পেটে তো আর আমাকে খেতে পারবি না। আমার এনার্জি থাকলেও তোর এনার্জি নেই। তুইও খাবার বানাতে পারিস না, আমিও পারি না। রান্নাঘরে আহামরি কিছু নেই যে বানানোর চেষ্টা করব। তুই রেডি হ, আয়, আমরা বের হব। সমুদ্র ভাইয়ার দেয়া একটা ড্রেস পরেছি। এখানে নতুন নতুন কত জামা কাপড় তিনি আমার জন্য এত ভাবেন। ওয়ার্ড্রোব ভর্তি আমার ও তার সাইজের কাপড় চোপড়। মন খুশিতে ভরে উঠল।